আজ আমি রান্না করেছি এমন একটা ডাল যেটা অনেকেই চেনে না। শুধু রান্নাই না, সেই সাথে কিন্তু দেখাবো আমার নতুন বেডশিট শপিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। কিছুদিন যাবত আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে, গলাটা ভীষণ ব্যথা, সেই সাথে একটু জ্বর জ্বর ভাবও ছিল। ওষুধ খেয়ে নিয়েছি, যদিও প্রচন্ড রকমের শরীর ব্যথা ছিল। আর আজকে আমি কিন্তু একটা মজার মাছ রান্না করব, যদিও এটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কাছে কিন্তু এটা বেশ মজার একটা মাছ। সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। এটা খাওয়াটা আসলে আমি শিখেছি আমার ছেলেকে, যখন ছোটবেলায় এই মাছটা খাওয়াতাম তখন দেখা যায় অনেক সময় ও রান্না করার পরেও অনেক খাবার খেত না, তখন তো আমি আর খাবারটা ফেলে দিতাম না, তখন এই মাছটা আমি খেতাম যখন ওর জন্য রান্না করতাম। আর এই মাছে তো কাঁটা নেই, বাচ্চাদের জন্য তো এটা খুবই ভালো আমার কাছে মনে হয়, ছোট বাচ্চাদের জন্য। তারপরে থেকেই আসলে আমি এই মাছটা খাওয়া শিখেছি। পরে ইহানের বাবা হচ্ছে একদিন অনেক বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসে, যেটা হচ্ছে ইহান তো একা আসলে খেয়ে শেষ করতে পারবে না। আর মাছ তো বেশি দিন ফ্রিজে রাখলে আসলে ভালো থাকে না, ওরকম টেস্ট থাকে না। পরে ভাবলাম এটাকে আমি হচ্ছে একদম লাল করে ভাজি করে তারপর বেশি করে ঝাল দিয়ে ভুনা করি। পরে সেই মাছ ভুনাটা আমি আর আমার হাজবেন্ড শাশুড়ি খেয়েছিলাম, বেশ মজা লেগেছিল। এরপর থেকেই মনে হয়েছে যে না, মাছটা তো খুবই মজা। আর এইদিকে দেখেন, আমি হচ্ছে ছড়া কচুর ডাল রান্না করব আজকে। এই ডালটা কে খেয়েছেন আমি জানি না, এটা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য বলা চলে। গ্রামে হচ্ছে এই ডালটা অনেক রান্না করে থাকে, তবে আমার কাছে কিন্তু এই ডালটা খুবই মজার। রান্না শেষ করে আমি হচ্ছে বাইরে গিয়েছিলাম, সেই সাথে অনেকগুলো বেডশিট কিনেছি, সেগুলো তো থাকছে ভিডিওর লাস্টে, আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো সেই দিনও হচ্ছে রান্না বান্নাটা আমার তাড়াহুড়াই ছিল, আসলে শরীরটা তো ভালো যাচ্ছেই না, মনে হয় না যে আসলে রান্না বান্না করি। কিন্তু কি আর করার, শরীরে যতটুকু কুলায় আমি আসলে কাজ শেষ করার চেষ্টা করি। কারণ দেখা যায় কাজগুলো জমিয়ে রেখে তো কোনো লাভ নাই, সেগুলো আসলে পাহাড় হতে থাকবে জমিয়ে রাখলে। আমি যদি দেখা যায় কাজগুলো জমিয়ে রেখে রেস্টে থাকি, সেই কাজগুলো কিন্তু আমারই করতে হবে, দেখা যায় কাজগুলো পড়েই থাকবে। তার চাইতে যতটুকু কুলায় আসলে কষ্ট করে হলেও আমি কাজগুলো শেষ করে ফেলি সাথেরটা সাথেই। জমিয়ে রাখলে পরে আসলে আমার আরো বেশি কষ্ট হয়। আজকে যে ছড়া কচুর ডালটা রান্না করব সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। প্রথমে আমি হচ্ছে ছড়া কচুগুলোকে কিন্তু কেটে তারপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, তারপর ডাল ঘুটনি দিয়ে একদম মিহি করে একদম ফুটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে চিংড়ি মাছটা ভুনা করে নিব আসলে। এখানে চিংড়ি মাছে আমি হচ্ছে এক এক করে সব মশলাই দিয়েছি, জিরাটা আমি দেই নাই। তো চিংড়ি মাছটা কষানো হলে তারপর হচ্ছে ছড়া কচুর ডালের সাথে মিক্সড করতে হবে। আর ছড়া কচুর ডালের হচ্ছে আসল একটা উপাদান আছে, যেটা না দিলেই আসলে এই ডালের টেস্ট আসবে না কখনোই। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি, প্রিয় ভাই আপুরা যারাই এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, তারা প্লিজ আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি যে বেডশিট গুলো দেখাবো সেগুলো কেমন হয়েছে, সেই সাথে হচ্ছে আমি যে ছড়া কচুর ডালটা রান্না করেছি এটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। সেই সাথে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চিংড়ি মাছটা এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা আসলে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে তা না, অন্য মাছ দিয়েও রান্না করা যায়, তবে চিংড়ি মাছের ফ্লেভারটা এই ডালের সাথে আমার কাছে বেশ ভালো লাগে। এখন এখানে আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে পাকা তেঁতুল। এটা না দিলে এই ডালের টেস্ট কখনোই আসবে না। এটা আসলে মেইনলি হচ্ছে কাঁচা তেঁতুল দিয়ে রান্না করে, যেটার ফ্লেভারটা আরো বেশি ভালো আসে, খেতে আরো বেশি মজা হয়। তবে পাকা তেঁতুল দিলেও যে টেস্টটা খারাপ আসে এমনটা না। যদিও এই ডালটা রান্না করতে একটু সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তবু কিন্তু এটার টেস্ট অসাধারণ আমি বলবো।
আর কচু তো ছড়া কচু কাটা তো অনেক ঝামেলার, আমার কাছে অনেক বিরক্ত লাগে। আমি দেখেছি যেই জিনিসগুলোতে অনেক খাটনি মানে অনেক সময় দিতে হয় সেই জিনিসগুলোই আসলে বেশি মজা আমার কাছে যেটা মনে হয়। তো এই তো এইদিকে হচ্ছে আমার ভাত রান্নাও হয়ে গিয়েছে, আর এই যে আমি মাছটা ভুনা করে নিয়েছি, দেখেন কতটা লোভনীয় লাগছে। আর সেই সাথে হচ্ছে এই তো এটা ডাল। দুপুরে রান্না বান্না শেষ করে আমি একটু রেস্টে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা ইহানের বাবা বলতেছিল যে ফ্রোজেন ফুডগুলো সে কিনে এনেছে সেগুলো যেন হচ্ছে ওকে ভেজে দেই। এখানে হচ্ছে মিনি সিঙ্গারা, মিনি সমোচা আর মিনি স্প্রিং রোল ছিল। এই ফ্রোজেন ফুডগুলো কিন্তু আমাদের অসুস্থতার সঙ্গী বলা চলে। অসুস্থ অবস্থায় আসলে কিছু করতে ইচ্ছা করে না, তখন রেডি ফুডটাই আসলে ভালো লাগে। যেহেতু শরীরটা ভালো লাগতেছিল না, পরে ভাবলাম যে এগুলাই হচ্ছে বেস্ট হবে। না হলে তো আমার বাসায় যদি ফ্রোজেন আইটেমগুলো না থাকতো তখন তো আমার নাস্তা তৈরি করা লাগতো। যেহেতু বাসায় বাচ্চা আছে, ওকে তো আর মানানো যাবে না, ওকে তো কিছু না কিছু দিতেই হবে। তবে আমি বলবো এই ফ্রোজেন ফুডগুলো কিন্তু অনেকটাই আনহেলদি। এগুলো হচ্ছে না কিনাই ভালো, না খাওয়াই ভালো। এই তো নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে। নাস্তাটা খেয়ে তারপর বাহিরে গিয়েছিলাম, এখন বাসায় চলে এসেছি। আমি যে বেডশিটগুলো কিনেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমের যে বেডশিটটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিঙ্ক টোনের একটা কালার। আমার যে মাস্টার বেডরুম সেখানে যে ক্যাবিনেট করেছি, আলমিরা আর ড্রেসিং টেবিলের কালারটা হচ্ছে শ্যাম্পেন কালার। আমার কাছে মনে হয়েছে এখানে পিঙ্ক টোনটা বেশ ভালো মানাবে, এর জন্য আমি এক দেখাতেই এই বেডশিটটা নিয়ে নিয়েছি। এখন যেহেতু ক্যাবিনেটের কালার সিলেক্ট করা আছে, আসলে হুট করে একটা কালার হচ্ছে বেডের সাথে দিলে না ওইভাবে ফুটে না, দেখতে খুব বাজে লাগে। এর জন্য আমার হচ্ছে কম্বিনেশনটা আসলে মাথায় রাখা লাগে। আর এই বেডশিটটা হচ্ছে ইহানার বাবা পছন্দ করে নিয়েছে। এটা আসলে আমার হচ্ছে যে গেস্ট রুম, সেখানে এই বেডশিটটা ভালোই মানাবে, কারণ ওইখানে হচ্ছে একটু পার্পেলি গ্রেইশ পার্পেল টাইপের আমার যে ক্যাবিনেটটা করা আছে। আর এখানে হচ্ছে যে বেডশিটটা দেখাচ্ছি এটা একটু ব্লু থিমের আর কি। যদিও এটা আসলে এটাও হচ্ছে আমার গেস্ট রুমেই মানাবে। আমার চাইল্ড বেডরুমটাতে হচ্ছে একটু ব্লু থিমেরই করা, একেবারেই ব্লু বলা চলে ওরকমটাও না। তবে ওই বেডরুমের জন্য যে বেডশিটটা আমি খুঁজে মানে কালার চেয়েছিলাম সেটা আমি আসলে পাই নাই। তবে আপাতত এটাই বিছাবো। আর এখন হচ্ছে ইয়েলো টোনের একটা দেখাচ্ছি, এটা আবার মাস্টার বেডরুমের সাথে যাবে অনেকটা। আর যখন বিছাবো তখন তো আপনাদের সাথে শেয়ার করব। আর হোয়াইট কালার বেডশিট তো সব রুমের সাথেই যায়, অনেক ভালো লাগে। আর যেহেতু বাচ্চা আছে আমি রেগুলার ইউজের জন্য আসলে নিতে চাই নাই, এই বেডশিটগুলো আমি রেগুলারই ইউজ করব। সেই সাথে নিয়েছি সোফার উপরে বিছানোর জন্য কিছু কাপড়। আসলে এগুলো ওনারা বলতেছিল কাঁথা বলে নাকি, আবার বেডশিট হিসেবেও ব্যবহার করা যাবে কারণ অনেক বড়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।